পোলারাইজেশনটা করানো হয়েছিল। একটা ভিডিও দেখানো হয়েছিল, লাইট কিভাবে পোলারাইজড হয় ওটা দেখানো হয়েছিল। জি ম্যাম, পোলারাইজেশন করানো হয়েছে। আচ্ছা, তাহলে কি আমি রিভিউ করবো আজকে? আমাদের রিভিউ ক্লাস মানে মোটামুটি সব শেষ তো নাকি? তাহলে তো আর কিছু করানোর নেই। এটা দেখানো হয়েছিল ফর্মুলাটা, যে বেশি দিলে কনসেন্ট্রেশনের সাথে লাইট কিভাবে ঘুরে যায়, এটা কি করানো হয়েছিল? ভিডিওটা দেখানো হয়েছিল, দেখো তো। এটা দেখানো হয়েছিল, এটা না ম্যাম, মনে হয় লাইট দেখান কি না এটা। ছবি, এটা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু দেখি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এখানে কি বলছে দেখো। এই ভিডিওটাতে দেখাচ্ছে যে লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তাই না? একটা ফ্রি স্পেসে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আকারে যায়। আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? জি ম্যাম, যাচ্ছে। তাহলে লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আকারে যায়। যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আকারে যায়, তার একটা ইলেকট্রিক ফিল্ড থাকে আর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাই না? তাহলে দেখো এখানে রেকর্ডিং হচ্ছে কিনা আবির? ক্লাস রেকর্ডিং করছো? জি ম্যাম, রেকর্ডিং হচ্ছে। এগুলো সব জমা দিতে হবে রেকর্ডিং, যেহেতু অনলাইন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এই যে আলোটা যাচ্ছে, তাহলে তার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা ডিরেকশন আছে। এই সবুজ লাইনের দিকে সে যাচ্ছে, একদিকে তার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, আরেকদিকে তার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। এখন রেজাল্টেন্ট আসলে সে কোন দিকে যাবে? হ্যাঁ, তাহলে এই যে হলো হলুদ যে আলোটা, তাহলে রেজাল্টেন্ট তার ইয়াটা এদিকে কিন্তু হবে, হ্যাঁ, হলুদ লাইন বরাবর। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং তার রেজাল্টেন্ট ইফেক্ট, হ্যাঁ, আলোটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এটাই আসলে ওই যে চিনি পানির যে সলিউশন, ওখানে কিন্তু এই আলোটা কিভাবে যাবে, এই হলুদ আলোটা, হ্যাঁ, হলুদ আলোটা হিসেবে এইভাবে টুইস্ট করে করে যাবে। তো এটাই আসলে এইভাবে এখানে এই সিমুলেশন করে দেখানো হয়েছে। তাহলে এমনি সে একটা পাস্তার সাথে তুলনা করছে, আমরা যেসব পাস্তা খাই, পাস্তা যেরকম পেঁচিয়ে পেঁচিয়ে যায়, আলুটাও ওইরকম একটা কনসেন্ট্রেশন, চিনির পানি কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে, সলিউশনের মধ্যে দিয়ে এইভাবে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে মেইন মানে মেইন পোলারাইজেশন আসলে অনেক কঠিন জিনিস, কিন্তু এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল হলে পোলারাইজেশন, স্টেটটা আলোটা কোন দিকে পোলারাইজড হবে সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝানো যাচ্ছে। হ্যাঁ, এটা পুরাটাই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। মানে এখানে আমরা দেখছি যে এদের মধ্যে আসলে ফেজ কত, স্টার্টিং পয়েন্ট কত বলো তো? এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? তারা একটা স্টার্টিং পয়েন্ট এক, তাই না? স্টার্টিং পয়েন্ট এক আছে, কিন্তু তারা একই সাথে বাড়ছে, একই সাথে কমছে, কিন্তু বিভিন্ন ডিরেকশন। ও এর সাথে 90 ডিগ্রি আগে পিছে এই অ্যাঙ্গেলে আছে, তাই না? এটা হচ্ছে, তো এই সোজা জিনিসটা সে করেছে কি, এরকম করে ভিডিও করে একদম সিমুলেশন করে সে দেখাচ্ছে। দেখো কেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে যায়, রেজাল্টেন্টটা কিভাবে যাচ্ছে, একদম পেঁচিয়ে যাচ্ছে।
তাহলে এখানে যে কথাগুলো আছে না, এই ভিডিওতে যে কথাগুলো আছে, এটাই আসলে সামারি করে আমি এখানে দিয়েছি। কোথায় গেল? এই যে স্পেসিফিক রোটেশন, এখানে যে ফাইলটা আছে, এই ভিডিওর সামারি হচ্ছে এই ফাইল। ঠিক আছে, আমার এখানে মনে হচ্ছে খুব স্লো নেটটা ঝামেলা করছে। তো এই সামারিটা পড়তে হবে। এই ভিডিওর ছবিটা আঁকবা, আর এই যে সামারি দেখো, সুগার ইন ওয়াটার ক্যান টুইস্ট লাইট। তার মানে কি, যে চিনির মধ্যে পানি যদি আমরা গুলি তাহলে লাইটটা পেঁচিয়ে যেতে পারে, পোলারাইজ হতে পারে। তাহলে ম্যাম আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। পোলারাইজেশন মানে কি, লাইট লাইট একটা মানে তাই না, সব দিকে তারা ছিটিয়ে যায়। তখন এই যদি আমরা লাইট নিই তাহলে কি হবে, কোন একটা ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না, এবার কি আমার সাথে স্ক্রিন দেখা যাচ্ছে? নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে। আচ্ছা থামো, আমি তাহলে লোকেশনটা চেঞ্জ করি। এবার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম, যাচ্ছে এখন। করে দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা? এবার ক্লিয়ার? জি ম্যাম দেখা হ্যাঁ যাচ্ছে এখন এখন। ক্লিয়ার। এবার কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যে ভিডিওটা দেখলাম, ঠিক আছে, এই যে ভিডিওটা, এই ভিডিওটার লিংক যেখানে দেওয়া আছে, এটা বিএল সিরিজ স্পেসিফিক রোটেশন, এটা হ্যাঁ, এখানে এই ফাইলটা আছে, এই ভিডিও ডেসক্রিপশন কিন্তু এটা, ঠিক আছে, এইটুকু, এই যে এই পর্যন্ত। কাজেই তোমরা ওই ভিডিওটার ওই ছবিটা আঁকাবা, কেমন করে টুইস্ট করে যাচ্ছে লাইটটা, এই ছবিটা আঁকিয়ে
জাস্ট এখানে ডেসক্রিপশনটা বসে দিবে, বা অথবা ভিডিও শুনে তোমাদের যে ফিলিংটা লিখে তারপরে এভাবে লিখে দিবা যে লাইটটা তাহলে কিভাবে পোলারাইজ করা যায়। চিনি পানি সলিউশন আমরা যদি আমরা লাইট ঢুকাই তাহলে সেই লাইটটা পোলারাইজড হয়ে যায়, তাই না? এটা হচ্ছে কি ন্যাচারাল পোলারাইজেশন। আর পোলারাইজেশন আমরা কি পড়েছিলাম খেয়াল আছে কিনা? পোলারাইজেশন কিন্তু খুব ভালো করে পড়বা, বিশেষ করে এটা স্পেসিফিক রোটেশন, ম্যালুস আর ব্রুস্টার্স ল। তাহলে পোলারাইজেশনের কনসেপ্টটা হচ্ছে যে এরকম ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড এই আকারে যায় আলো। তো আমরা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটা এখানে দেখাচ্ছি ছবিতে, যে আলো যে পথে চলে তার সাথে 90 ডিগ্রি আড়াআড়ি ভাবে, না আট তরঙ্গ যেহেতু আড়াআড়ি ভাবে এভাবে কাঁপে, কাঁপার ফলে সেটা কি হয়, হ্যাঁ কাঁপে। এবং এটাতে একটা আলোর কথা বললাম, এখন একটা পদার্থের মধ্যে বা একটা আলোর উৎসের মধ্যে অনেকগুলো অ্যাটম থাকে, তাহলে এক একটা অ্যাটম এক এক দিকে কাঁপে, কাঁপার ফলে এক এক দিকে আলো নির্গত হয়। হ্যাঁ, এক এক দিকে আলো নির্গত হয়। এই এক এক দিকে সূর্য থেকে যেমন আলো বের হয়, এমনি রড বাল্ব থেকে আলো বের হয়। এই আলোগুলোকে আমরা একমুখী করে নিতে চাই। হ্যাঁ, এটা আনপোলারাইজড লাইট, মানে তার কোনো ডিরেকশনের ঠিক নেই, সব দিকে যাচ্ছে, সব ডিরেকশনে যাচ্ছে। এইগুলোর থেকে পোলারাইজ মানে একটা ডিরেকশনে আলো নিয়ে আসতে হবে। এতগুলো আলোকে তার একটা ডিরেকশনে আনা সম্ভব না। তখন আমরা কি করি, একটা সিলেক্ট করি, যে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশন, না ধর এখানে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একটা চির নিলাম। চির নিলে হবে কি, এই আলোর উৎস থেকে আলোগুলো যে প্রবেশ করবে এখান থেকে শুধুমাত্র ওয়াই ডিরেকশনে কাঁপবে, যেটা সেটা সেই আলোগুলো এসে প্রবেশ করবে। তো এভাবে করে আমরা আলো বহুমুখী আলোকে একমুখী করার যে টেকনিক, এটাই হচ্ছে পোলারাইজেশন। তো এটা আমরা কয়েকভাবে শিখেছি, দুই ভাবে শিখেছি, পোলারাইজ লাইট আর আনপোলারাইজ লাইটের। এটা দেখো ছবি, আনপোলারাইজ মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আর পোলারাইজ লাইট মানে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে সে কাঁপছে। তা আমরা দেখেছি পোলারাইজার অ্যানালাইজার দিয়ে আমরা এই কাজটা করতে পারি, তাই না? পোলারাইজারের কাজ কি, বহুমুখী আলো থেকে একমুখী আলোগুলো সিলেক্ট করে নেওয়া। আর অ্যানালাইজারের কাজ হচ্ছে যে এই যেগুলো সিলেক্ট করলাম এখান থেকে আবার কতখানি আলো আমি, ওই যে ক্যামেরাম্যান যে একটা কিছু রোটেট করে করে আলোর ব্রাইটনেস চেঞ্জ করে, তাহলে এই অ্যানালাইজারের কাজ হচ্ছে ওই ব্রাইটনেসটাকে কন্ট্রোল করা, মানে কতগুলো আলো স্ক্রিনের মধ্যে, ছবির মধ্যে আমরা নিব। তাহলে এই ছবিটা সুন্দর করে আঁকাতে হবে, ওই দুইটা স্লাইড পড়তে হবে। আর এটা না, এটা হচ্ছে সে পোলারাইজার অ্যানালাইজার। এখানে 100টা আলো আছে, ধরো 1 2 3 4 5 6 7 8 8টা আলো থেকে কয়টা আলো ঢুকছে, শুধুমাত্র যারা এই তীর বরাবর যাদের যেটা কাটছে তারাই এখানে ঢুকবে। তাহলে এখান থেকে অর্ধেক আলো ঢুকছে, 100টা আলো হলে 50টা ঢুকছে, কারণ এই নীল ডিরেকশনে আলো তো এখানে ঢুকতে পারছে না, এটা তো উপর নিচ কাঁপছে, মানে স্ক্রিন থেকে বাইরে বের হয়ে আসছে, 90 ডিগ্রি এভাবে কাঁপছে। আর এটা কি অ্যানালাইজার হচ্ছে এই 50টা আলো থেকে সে কতগুলো আলো বাইরে যেতে দিবে। এটার ইকুয়েশন আমরা দেখছি, এটা কি ল মনে আছে কারো? এটা কোন ল? টেকনোলজি দিয়ে যে আলো ডিরেকশন একমুখী করা, এটা কোন ল? আমরা কয়টা ল পড়ছি? ম্যালুসের ল, ব্রুস্টার্স ল, আর একটা হচ্ছে স্পেসিফিক রোটেশন। তিনটা জিনিস পড়ছি না পোলারাইজেশন থেকে? এটা কোন ল খেয়াল আছে কারো? আবির, আর কারো তো একজনের নামও মনে আসছে না। মেসিয়ারের নাম কি জানো? ওর নাম সেলেসিয়ার তাবির। আর একটা মেয়েটার নাম কি? আবার জান্নাত। হ্যাঁ, জান্নাত, বলো তো খেয়াল আছে এটা? এইটা কোন ল? ম্যালুস, বিজ্ঞানী ম্যালুসের ল, বিজ্ঞানী ব্রুস্টারের ল, না স্পেসিফিক রোটেশন, কোনটা এটা? ম্যালুস না? ম্যালুস বলে টেকনোলজি দিয়ে আলোকে কিভাবে বহুমুখী আলোকে একমুখী করা যায়, এটা ম্যালুসের ল। ম্যালুসের লর ইকুয়েশনটা কি? ম্যালুসের লর ইকুয়েশন হচ্ছে cos phi, হ্যাঁ cos স্কয়ার phi, ম্যালুসের ল। শোনো, পরীক্ষায় যদি এটা আসলে কুইজে বা ফাইনালে দিই, তাহলে ছবিটা আঁকাতে হবে, ছবিটার ডেসক্রিপশন আমি যেটা মুখে বলছি সেটা কিন্তু দিতে হবে। কোনো ডেসক্রিপশন লিখিনি আর মুখে বলে দিচ্ছি, তাহলে কিন্তু এই মুখে বলা কথাগুলো হাতে লিখতে হবে পাশে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আলোর একটা ছবিতে আলোর ব্রাইটনেস, একটা ছবি
ক্যামেরাতে যখন উঠাবো সেটা ব্রাইট হবে না ডার্ক হবে, এটা কি দিয়ে কন্ট্রোল করবো? তোমরা তো ইঞ্জিনিয়ার, কি দিয়ে কোন জিনিসটাতে কন্ট্রোল করবো? একটা হচ্ছে আলোর তীব্রতা সমান আলোর ম্যাক্সিমাম তীব্রতা, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। কি দিয়ে আমরা কোনটা চেঞ্জ করলে আলোর তীব্রতা বাড়বে কমবে? একটা ব্রাইট ছবি তুলতে যাচ্ছি তখন এই ফাইয়ের তখন কাজ কি হবে? ফাইকে কিভাবে কন্ট্রোল করবো আমরা? এটা ফাই না, এটা ফাই মানে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কোন জায়গাটায় রাখলে এই সবগুলো আলো এই পোলারাইজার যেগুলো হচ্ছে এগুলো অ্যানালাইজার হয়ে ছবিতে আসবে। ফাইয়ের ভ্যালু কত হলো? cos 0 সমান কত? cos 0 এর ভ্যালু কত? 1। হ্যাঁ, তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তার মানে ফাইয়ের ভ্যালু যদি এখানে রাখি 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এই তীর বরাবর যদি থাকে, এই তীর এই অক্ষ বরাবর y ড্যাশ বরাবর থাকে, তাহলে তার মানে অ্যাঙ্গেল 0। তার মানে এই তীরটা এইভাবে ঘুরিয়ে রাখলে এই যতগুলো আলো ঢুকছে I0/2 মানে এখানে 108টা ঢুকলে এখানে 50টা আলো, 50টা আলো সম্পূর্ণ এখানে চলে যাবে বাইরে। দিয়ে এই স্ক্রিনটার যে ছবিটা তুলবো সেটা ব্রাইট হবে। আর যদি ডার্ক করতে চাই যে আমি আলো একটাও নিব না বা অর্ধেক নিব, তখন ফাইকে 90 ডিগ্রি করতে হবে। 90 ডিগ্রি করলে 0 হয়ে যাবে না, কোনো আলোই এখানে আসবে না। আর 45 ডিগ্রি অর্ধেক করলে তখন তার মাঝে মাঝে আলো হবে। এটাই ম্যালিসিয়াস ল। তাহলে ম্যালিসিয়াস ল আসলে এই ছবিটা সুন্দর করে আঁকাতে হবে, ইকুয়েশনটা লিখতে হবে, তারপরে এটা বর্ণনা করতে হবে যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পোলারাইজার, দ্বিতীয়টা হচ্ছে অ্যানালাইজার, পোলারাইজারের কাজ কি কাকে বলে, অ্যানালাইজারের কাজ কি কাকে বলে, যেগুলো সব বলা হচ্ছে। দিয়ে তারপরে ইকুয়েশনটা লিখে ইকুয়েশনের মান আমরা বলবো যে আমরা অ্যাঙ্গেল দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি। অ্যাঙ্গেল 0 হলে এত হবে, এই ঘটনা ঘটবে I সমান I0, তার মানে সবগুলো আলো বাইরে যাবে, আর নাহলে হচ্ছে ডার্ক হবে যদি ফায়ার ভ্যালু 90 ডিগ্রি হয়। এটাই। আরেকটা পোলারাইজেশন মানে কি, যে একমুখী করা। হ্যাঁ, বহুমুখী আলো, এই যে একটা ইনসিডেন্ট বিম আসছে, আলোগুলো চারিদিকে কাঁপছে, এই বিমের আলোগুলোকে আমরা একমুখী করে ফেলেছি, তাই না? এই কন্ডিশনটা কি বলতো? এটা কি আপতিত রশ্মি, আর এটা কি রশ্মি? কি রে এটা? আর এটা কি রে? এই আপতিত রশ্মি দুইটা মিডিয়ামের বাউন্ডারিতে এসে দুই ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে, এটার নাম কি? প্রতিসরিত না প্রতিফলিত? এটা রিফ্লেক্টেড না প্রতিফলিত। রিফ্র্যাক্টেড? প্রতিফলিত। আর এটা হচ্ছে প্রতিসরিত। এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত আছে বলো তো? প্রতিফলিত আর প্রতিসরিতের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে ইকুয়েশনের বর্ণনাটা কি হবে বলো তো? যে আপতন কোণের জন্য প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মির মধ্যে অ্যাঙ্গেল কত হবে? কত হবে? মানে ব্রুস্টার লয়ের সংজ্ঞাটা কি হবে? 90 ডিগ্রি হবে। হ্যাঁ, সেই আপতন কোণকে আমরা কি বলবো? পোলারাইজেশন অ্যাঙ্গেল। আর এইটাই হচ্ছে কি ব্রুস্টারস ল, যেটা বলে, আচ্ছা কোনটা পোলারাইজড হয়েছে বলো তো? প্রতিফলিত রশ্মি না প্রতিসরিত রশ্মি? কোনটা পোলারাইজড হয়েছে? ডট এখানে, শুধু ডট, তার মানে স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে আসছে, এইদিকেও লাইট আসছে, আবার এই অক্ষ বরাবরও আসছে। তাহলে পোলারাইজ কোনটা হলো? প্রতিফলিত না প্রতিসরিত? পোলারাইজ মানে প্রতিফলিত না? এখানে দুইটা গেছে, দুইটাই একই দিকে কাঁপছে, আর এখানে চারটা আছে, চারটার মধ্যে দুইটা একদিকে কাঁপছে আর দুইটা আরেক দিকে ঘুরে গেছে। তাহলে তো হলো না। তাহলে এটা কত পার্সেন্ট পোলারাইজেশন আর এটা কত পার্সেন্ট? এটা 100% না? আর এটা কত পার্সেন্ট? এটা 50%। 50%। হ্যাঁ, এইটা সুন্দর করে লিখবে। ঠিক আছে, মুখে যেটা বলছি এই ছবিটা আঁকাতে হবে। এই ছবিটা আঁকানোর সাথে সাথে কথাগুলো লিখতে হবে। আমি কি বলছি, ফিজিক্সে প্রথমে ছবি, ছবির পরে ছবির বর্ণনা। কি লিখবা? যে আলোক রশ্মি আসছে, এই ইতে আমরা হচ্ছে একটা আলোর সোর্স, এটা চারিদিকে বের হয়ে যাচ্ছে, চতুর্দিকে আলোগুলো ছড়িয়ে যাচ্ছে। আসার পরে যখন একটা মিডিয়ামের বাউন্ডারিতে এসে পড়লো আপতন কোণ নিয়ে, তখন আমরা কি করব? এমন একটা টেকনিক খাটাবো যে টেকনিকে
আলোটা অটোমেটিক কি হয়ে যাবে, পোলারাইজ হয়ে যাবে। একদিকে চাপ দিয়ে বললো যে এমন একটা যদি এমন হয় যে প্রতিফলিত আর প্রতিফলিত রশ্মির মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সে আপতন কোণকে আমরা কি বলবো, পোলারাইজেশন অ্যাঙ্গেল। এবং এটা কি করে, যে রিফ্লেক্টেড বিমটা এটা হচ্ছে লাইটকে জাস্ট একদিকে পোলারাইজ করে, 100% পোলারাইজেশন, এটা ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল। আর রিফ্র্যাক্টেড এটা 50% পোলারাইজেশন করে। এখন তাহলে ছবি হলো, কথা হলো, এখন নেক্সটটা কি আবির? নেক্সট ধাপটা কি ফিজিক্সে? প্রথমে ছবি, তারপর ছবির বর্ণনা হলো, এরপরে এই ছবির কথাটাকে কিসে কোড করা? ম্যাথে, না? হ্যাঁ, ম্যাথে। তাহলে কি লিখবা, যে এই প্লেনে ওয়াই ওয়াই প্লেনে এখানে অ্যাঙ্গেল কত, আইপি যোগ এটা কত ডিগ্রি, 90 যোগ আর রিফ্র্যাক্টেড এর অ্যাঙ্গেল, এই তিনটা মিলে কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমাদের এটা কি, আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল যেটা, এই আরটা আমরা বের করবো 90 ডিগ্রি মাইনাস আইপি। আর স্নেলের সূত্র অনুযায়ী আমরা জানি রিফ্র্যাক্টেড ইনডেক্স ইজ ইকুয়াল টু কি, আপতন কোণ ডিভাইডেড বাই প্রতিসরিত কোণ, না? এটার সংজ্ঞা। তাহলে আমরা এইটা, এই রিলেশনটা এখানে যদি বসাই দিলে আমরা এই ধরনের একটা রিলেশন পাবো, যে আপতন কোণটা আসলে কিসের উপর নির্ভর করে, প্রতিসরাঙ্কের উপরে, না? আমরা তো প্রথমেই পড়েছি, সেই একেবারে প্রথমে অপটিক্যাল ফাইবারে, যে আলো তো কথা শুনে না, আলোকে দুইটা জিনিস দিয়ে কন্ট্রোল করা যায়। সেই দুইটা জিনিসের নাম আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দিয়ে কন্ট্রোল করা যায় আলো। এখানে কি দিয়ে আলো কন্ট্রোল করছি আমরা? আলোর ডিরেকশন কন্ট্রোল করছি, আলোর পোলারাইজেশন কন্ট্রোল করছি। এটা কি দিয়ে? অ্যাঙ্গেল, না? একটা হচ্ছে অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে কি, প্রতিসরাঙ্ক। মনে আছে নিউটনের ওই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমরা যখন পড়লাম, নিউটনের হচ্ছে কি বিম ভিউ, এটা দিয়ে যখন, হ্যাঁ। তাহলে এটা সবসময় মনে রাখবা, এখানেও লিখবা, এখান থেকেও এটা প্রমাণিত হয় যে আলোকে যদি আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ফেলি তখনই আমরা পোলারাইজড রে পাবো। তার মানে তোমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। তাহলে তুমি কোনটা চুজ করবা, ব্রুস্টার্স না ম্যালুস? ম্যালুস তো টাকা পয়সা লাগবে না, একটা পোলারাইজার দিতে হবে আর একটা কি দিতে হবে, এটা হচ্ছে পোলারাইজার, অ্যানালাইজার। হ্যাঁ, তার মানে টাকা পয়সা খরচ করতে হবে। আর এখানে এই টেকনিকে ব্রুস্টার্স লাগালে প্রশ্ন আসতে পারে যে ন্যাচারালি তোমার কোনো টাকা পয়সা দেওয়া হবে না, তোমাকে বলা হবে যে আলাদা পোলারাইজার। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল দিয়ে লাইটকে, তাহলে তাহলে আসলে মূল লার্নিংটা কি এই অপটিক্সে পড়ে, যে আলোকে আসলে কিভাবে কন্ট্রোল করা যায়। এটা যে কোনো প্রশ্ন আসলে ওটার মধ্যে ঢুকাই দিবা, কথা বুঝছো? পোলারাইজেশনে ঢুকাতে পারো, তুমি লেজারে ঢুকাতে পারো, তুমি অপটিক্যাল ফাইবারে ঢুকাতে পারো, পারো না? সব জায়গায় তো প্রতিসরাঙ্ক আর আপতন কোণ, প্রতিসরাঙ্ক আপতন কোণ। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কথা মনে আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি ধরনের কোণ, প্রতিসরিত কোণ, প্রতিফলিত, না আপতন, কোন কোণ? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি ধরনের কোণ বলো তো? এই কয়েকটা জিনিস পড়বা, এগুলো সবগুলোতে লাগাবো। প্রতিফলিত কোণ কি ধরনের কোণ? সংকট কোণ কি ধরনের কোণ, প্রতিফলিত, প্রতিসরিত, নাকি আপতন কোণ? এখানে প্রতি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোনটা, সংকট কোণ কোনটা? এটা না সংকট কোণ? তাহলে সংকট কোণ কোন ধরনের কোণ, আপতন কোণ, এটা প্রতিফলিত কোণ, এটা হচ্ছে প্রতিফলিত কোণ, আর এটা হচ্ছে প্রতিসরিত কোণ। তো সংকট কোণ কোন ধরনের কোণ, আপতন কোণ, প্রতিসরিত কোণ, নাকি প্রতিফলিত কোণ? এটা সংকট কোণ না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। জান্নাত, এটা কি ধরনের কোণ?
কি তোমরা ঘুমাচ্ছ না আমার কথা শুনতে পাচ্ছ নাকি আমি বুঝতে পারছি না যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি আপতন কোণ না? এটা আপতিত কোণ। হ্যাঁ আমার কথা কি? হ্যাঁ আপতিত কোণ না, আপতিত কোণ, আপতন কোণ। তাহলে যে আপতন কোণের জন্য প্রতিসরিত কোণ কত হয়? 90 ডিগ্রি হয়, এটাই হচ্ছে কি সংকট কোণ। আপতন কোণের তাহলে আমরা কি দিয়ে আলোকে কন্ট্রোল করছি এখানে? আলো বাইরে যাবে, রিফ্র্যাক্টেড হবে, প্রতিসরিত হবে না প্রতিফলিত হবে, এটা কি দিয়ে কন্ট্রোল করছি আমরা? অ্যাঙ্গেল দিয়ে না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে। তাই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে দিলে সে বরাবর যাবে, একদম দুই মিডিয়ামের বাউন্ডারিতে যাবে। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যে কম অ্যাঙ্গেল দিলে কোথায় যাবে? বাইরে যাবে না ভেতরে থাকবে? ভিতরে থাকবে। না, এই যে বাইরে চলে যাচ্ছে, বাইরে এটা যাবে। তো ভিতরে, হ্যাঁ বাইরে চলে যাচ্ছে। তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থ্রেশহোল্ড। আমরা বুঝতে পারছি যে এখান থেকে এটার থেকে এদিক গেলে এটা হবে, এদিক থেকে গেলে এটা হবে। তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে কমায় দিলে বাইরে চলে যাবে, আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি দিলে দেখো বেশি করে দিচ্ছে ভিতরে থেকে আলো যাবে। ভিতরে আছে। হ্যাঁ এটাই হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস, হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তার মানে আলোকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আরেকটা কি দিয়ে কন্ট্রোল করছি? প্রতিসরাঙ্ক না? প্রতিসরাঙ্ক বেশি হলে আলোর গতি কি হবে? বাড়বে না কমবে? প্রতিসরাঙ্ক কিন্তু মানে বাধা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি প্রতিসরাঙ্ক না? তাহলে ঘনত্ব যদি বাড়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি বাড়বে না কমবে? ওই মিডিয়ামটা আলোকে বাধা এটা তো বাধা রেজিস্ট্যান্স না, আমি বলেছি অপটিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে মিডিয়াম যদি ঘন হয় তাহলে প্রতিসরাঙ্ক কি বাড়বে না কমবে? বাড়বে, তাই না? বাধা বেশি হবে। ঘনত্ব মানে বাধা বেশি, বাধা বেশি মানে আলো কি হবে? বেঁকে যাবে না আরো সোজা পথে যাবে? যত ঘনত্ব আলো বাড়াবে তত কিন্তু হ্যাঁ বেঁকে যাবে, হ্যাঁ বেঁকে যাবে। তাহলে আমরা এটা এই যে জিনিসটা খুব মাথায় ক্লিয়ার রাখবা, এই ছবিটা এঁকে এঁকে প্র্যাকটিস করবা যে আমরা ঘনত্ব দিয়ে একবার আলোর ডিরেকশন ঠিক করে নিলাম, নিয়ে তারপরে আবার এখানে আমরা কি দিয়ে করতে পারি? ঘনত্ব তো ফিক্স, ম্যাটেরিয়াল তো তুমি বারবার চেঞ্জ করতে পারবে না। তারপরে আমরা কি দিয়ে কন্ট্রোল করব? অ্যাঙ্গেল দিয়ে। হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অনেক বেশি করব। আর যদি চাই যে লাইট এখানে বরাবর যাবে তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ফেলবো, আর যদি চাই যে লাইট ভিতরে থাকবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে হ্যাঁ ওই যে বাতাস না কিসের কাঁচের না কিসের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ছোটবেলায় মাপছিলাম মনে আছে? 33 পয়েন্ট কত জানো? কারো কি মনে আছে? স্কুল লাইফে এক্সপেরিমেন্টটা করছিল তোমরা? এটা প্রিজম নিয়ে প্রতিসরাঙ্ক মাপছিলাম না, অ্যাঙ্গেল খেয়াল আছে? এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল। তাহলে দেখো অপটিক্স কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড না? তাহলে তোমার মনে রাখতে হবে। আর এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের এটা কন্ট্রোল করেই কিন্তু অপটিক্যাল ফাইবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় না? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে কি হয়? আম, আলো কি আলো কি বাড়ে না আলো কমে? আলোকে কি করা হয়? এটা একটা এটা কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন একটা ফেনোমেনা। এই দেখো আমি কি বলেছি? ফেনোমেনা না? এটা একটা ঘটনা, এটা খুব ভালো করে পড়তে হবে। জান্নাত, আবির বুঝতে পারছো? আর সবার নামটা আমি ভুলে গেছি, খেয়াল আসছে না। চেহারা দেখলে খেয়াল আসছে, এখন তো আর দেখতে পাচ্ছি না। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে একটা ফেনোমেনা, এটা সেই ছবিটা আঁকাবা সুন্দর করে একদম। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ফেনোমেনা মানে ঘটনা, ফেনোমেনান 4টা সিলেবল আছে। এটা একটা ফেনোমেনা যেটাতে কি হয়, নাম শুনে বোঝা যাচ্ছে যে রিফ্লেকশন হয়। কতখানি রিফ্লেকশন হবে আলোটা? কত পার্সেন্ট? কত পার্সেন্ট রিফ্লেকশন হবে পুরাটাই টোটালি? হবে 100%। হ্যাঁ পুরাটাই হবে। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আমাদের এই বর্ডার, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে আলোটা কি বেশি অ্যাঙ্গেলে ফেলবো না কম অ্যাঙ্গেলে ফেলবো? কম অ্যাঙ্গেলে। কম অ্যাঙ্গেলে কেন? কম অ্যাঙ্গেলে দিলে বাইরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ বেশি অ্যাঙ্গেলে। তার মানে ধরো আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে লাইট যাচ্ছে, ওই যে দেখছো না অপটিক্যাল ফাইবার, বা আমরা যে কথা বলছি এগুলো কিন্তু ট্রান্সমিশন সার্ভার থেকে সার্ভারে সব অপটিক্যাল ফাইবার দিয়ে হচ্ছে, তাই না? আমরা তো কথা বলছি বাতাসে হয়ে সে নেটওয়ার্কের মধ্যে যাচ্ছে, এবং একটা সার্ভার থেকে একটা সার্ভারে যখন যায় সবসময় কিন্তু সব অপটিক্যাল ফাইবার দিয়ে যায়।
তার মানে অপটিক্যাল ফাইবারে আলো যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমাকে এই মেকানিজমটা অ্যাপ্লাই করতে হবে, তা না তো আলো বের হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে আলো ফেলে এইভাবে প্রতিফলিত কন্টিনিউয়াস টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করতে করতে যেতে হবে, এটাই হচ্ছে মেকানিজম। আর এই যে কন্ডিশনটা সুন্দর করে লিখবা, এই ছবিটা লিখবা, আর আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো লিখতে হবে পাশে। ছবিটার বর্ণনা হলো, তারপরে আছে কন্ডিশন ফর টিআইআর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তিনটা কন্ডিশন। হ্যাঁ, যে আপতিত রশ্মি কোথায় থাকতে হবে, ঘন, বেশি ঘন, ডেন্সার মিডিয়াম, এগুলো সুন্দর করে ইংরেজি লিখতে হবে, ডেন্সার মিডিয়ামে থাকবে। ইনসিডেন্ট রেটটা ডেন্সার মিডিয়াম থেকে এই অপটিক্যালি লেস ডেন্সার মিডিয়ামে গিয়ে পড়তে হবে, এই কন্ডিশন গুলোকে করতে হবে। যে বাতাস বাইরে থাকবে, বাতাস ভিতরে থাকবে কাঁচ, যার ঘনত্ব বেশি সেটা হবে, দিয়ে এই রিলেশনটা লিখতে হবে। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কেমন করে বেরোলো, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই রিলেশনটা বের হয়ে চলে আসলো, সাইন আইসি সমান 1/এটা। হ্যাঁ, এটুকু লিখতে হবে। আচ্ছা, এইগুলো তাহলে সুন্দর করে পড়তে হবে এটা। তাহলে আমরা কি করব, ধরো অপটিক্যাল ফাইবার বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এইগুলো ভালো করে পড়তে হবে। তারপরে পোলারাইজেশন, ব্রুস্টার্স ল, ম্যালুস ল, তারপরে স্পেসিফিক রোটেশন। হ্যাঁ, স্পেসিফিক রোটেশন তো আমরা পড়লাম, এটা সুন্দর করে লিখতে হবে যে এটা কিসের উপর ডিপেন্ড করে। এটা আমরা এই যে কনসেন্ট্রেশন, সুগারের কনসেন্ট্রেশন যত বেশি করব আলো তত বেশি ভাবে পোলারাইজ হবে, তাই না? এটা নির্দিষ্ট ডিরেকশনে যাবে, এবং এই নির্দিষ্ট ডিরেকশনে যাওয়াটাকে আমরা কি দিয়ে, চিনি বেশি দিলে এক ডিরেকশনে যাবে, কনসেন্ট্রেশন দিয়ে করা হয় এটার। আর তাহলে এটা কি ধরনের, কোন কাজে ব্যবহৃত হয়? এই আলোর দিয়ে পোলারাইজেশন করাকে চিনি পানি সলিউশন ও বিভিন্ন ধরনের কেমিক্যাল ফ্যাক্টরি, এগুলো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল স্টাডি করার জন্য, আলো কোন দিকে ঘুরলো, হ্যাঁ, একটা ম্যাটেরিয়াল সলিউশন বানিয়ে ওর মধ্যে আলো পাস করে, আলো কোন দিকে ঘুরলো, আলোর প্রপার্টি কিভাবে চেঞ্জ হলো, এটা মেজার করে ওই ম্যাটেরিয়ালের প্রপার্টি তারা স্টাডি করে। বুঝছো? কোলেজেনের টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে সুগার সলিউশন হলো, এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তার মানে অপটিক্যাল ফাইবার হলো, ব্যালেন্স ল, ব্রুস্টার্স ল, এগুলো সব হয়ে গেল। আর হচ্ছে যে ফ্রিঞ্জ উইডথ, এটা কি সবার বোঝা হয়ে গেছে কিনা? ইয়াংগে দিচিরে ফ্রিঞ্জ উইডথ, আর আর হচ্ছে যে এটা তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আলোর তীব্রতা বের করা, আর এটা হচ্ছে কি ফ্রিঞ্জ উইডথ বের করা। তীব্রতা বললে যে এখান থেকে এই পর্যন্ত যে ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, ইকুয়েশন প্রতিপাদন করে 4a² cos স্কয়ার del by 2, এটা হলে এটাকে প্লট করলাম, 4a² cos স্কয়ার 2 প্লট করার পরে যদি ফ্রিঞ্জ উইডথ বলে তাহলে ওই একটা ছবি দিয়েই তখন এই উইডথটা ক্যালকুলেশন করতে হবে। এটা তো ক্লাসে তোমাদের করানো হয়েছিল, আমি জান না হয়েছে না? ফ্রিঞ্জ উইডথ ডেরিভেশন, এই যেটা আমরা বের করলাম বিটা এক্স ইজ ইকুয়াল টু, তার মানে এই যে, হ্যাঁ ক্লাসে তো করানো হয়েছিল, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। করানো হয়েছে এটা। হ্যাঁ, করানো হয়েছে। তাহলে এখানে আমি কি করতে বলছি যে এটুকু পড়তে হবে, পুরো অঙ্ক করতে হবে, মানে অঙ্ক মাস্ট, অঙ্ক আসবেই। হ্যাঁ, তাহলে প্রথম চিরের যে ইকুয়েশন, আমরা যদি n ল্যামডা ডি, তাহলে n যদি 5 হয় 5 ল্যামডা ডি, আর এখানে 1 নম্বর চিরের ইকুয়েশন কি হবে, 1 ল্যামডা ডি বাই 2ডি, এই দুটো মাইনাস করলে এটা। তাহলে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, স্লিটের সেপারেশন এবং স্লিট আর স্ক্রিনের যে ডিসটেন্স, এই তিনটা জানা থাকলে আমরা এটা বের করে ফেলতে পারবো। আর এখান থেকে অঙ্ক মাস্ট, সেদিন স্যার গিয়ে অঙ্ক করাইছে, জি ম্যাম, ম্যাথ করাইছে। হ্যাঁ, ওই ম্যাথ গুলো করবো, আর নেক্সট দিন আমরা কুইজে আবার একটু রিভিশন দিব সব। তো মোটামুটি এগুলো পড়লেই হবে। সবাই লেজার পড়বা, লেজার ওই ইয়া থেকে তো আমরা লেজার পড়েছি, নিউটনের রে ভিউ থেকে লেজার, রেনবো অত পড়া হয়নি, রেনবোটা দেখতে পারো। লেজারের ওয়ার্কিং, অপটিক্যাল ফাইবারের ওয়ার্কিং, কথা বোঝা গেছে? আর অপটিক্যাল ফাইবারের ওয়ার্কিং করলে কি লাগবে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, না? এই যে এটা,
এই টেকনিকেই তো অপটিক্যাল ফাইবারের ভিতরে লাইট রাখা হয় নাকি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন প্রত্যেকটা জিনিস সুন্দর করে পড়ে একদম বুঝিয়ে লিখবা। আর একটা হচ্ছে যে কোথায় আছে, এটা নোটেও আছে না, এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা নোটেও সুন্দর করে দেয়া আছে, ছবি সহ বর্ণনা। ওখান থেকে তাৎপর্যটা পড়তে হবে। কিসের তাৎপর্য? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের প্রতিসরাঙ্ক কোথায় আছে দেখা দিচ্ছে, এই যে এখানে নোট থেকে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে বাধা, প্রতিসরাঙ্ক, তাই না? এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে টোটাল ইন্টারনালের সাথে কি সম্পর্ক, এইগুলো একেবারে হুবহু সুন্দর করে পড়বা। এটাই পড়তে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তুমি তোমার মতো করে স্টাডি করবা, যেখান থেকে পারো সেখান থেকে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি, এটা এখানে ইউটিউবে সুন্দর করে দেওয়া আছে। আমার যেখানে যেখানে ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার দরকার, সেখানে সেখানে ভিডিও দেখানো আছে। এটা কি বলতো, কি পদ্ধতিতে কি হচ্ছে, এই জিনিসটা কি? ডায়মন্ড না? ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ডের ভিতরে আলো গেলে কি চকচক করে না ভিতরে? তাহলে ভিতরে কোন পদ্ধতিতে হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তার মানে কি, ডায়মন্ড কেন তো চকচক করে? কারণ ওটাকে এমন ভাবে কাটা হয় যে, যার ফলে কি করা হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আলোগুলো, না। হ্যাঁ হ্যাঁ একদম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে এটাকে সম্পূর্ণ জিনিসটা করা হয়। এমনভাবে কেটেছে দেখো, যে আলো গিয়ে ঘুরে ঘুরে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে বড় আছে না ছোট? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বড় অ্যাঙ্গেলে আলো ফেলছে না ছোট অ্যাঙ্গেলে ফেলছে? টোটাল বড় ইন্টারনাল রিফ্লেকশন হয় বড় অ্যাঙ্গেলে, হ্যাঁ। ও ভিতরেই থাকবে, এমন ভাবে প্রতিফলিত হবে, বেরোয় আসবে যেন একটা ভিতরে আলোকিত, একটা চকচক করছে। হ্যাঁ, সত্যিকারের ডায়মন্ড তো একদম ভিতরে আলোগুলো চকচক করে। তো এই ভিডিওটা দেখবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো এটা কি বলতো, এটা কি আলো, কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা? অপটিক্যাল ফাইবার না? কি মেকানিজমটা কি? টোটাল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল, হ্যাঁ টোটাল মানে সম্পূর্ণটা, ইন্টারনাল মানে ভিতরে থেকে রিফ্লেক্টেড করতে করতে যাবে, রিফ্লেকশন করে। এখানে কি এই বাউন্ডারি যখন গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যে বড় অ্যাঙ্গেলে ফেলতে হবে, ফেললে আবার এখানে চলে আসবে, আবার এখানে একই ঘটনা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে বেশি ঘটনা, এইভাবে করতে 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 প্রতিফলিত হতে চলে যাবে। তার মানে তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে যে অপটিক্যাল ফাইবার তো পেঁচানো থাকে, রাবারের মতো পেঁচানো থাকে না? তাহলে ওর ভিতরে আলো সোজা হয়ে যায়। আমরা তো জানি যে আলো সোজা পথে যায়। এই যে ও করে কি, ওই যেখানে পেঁকানো থাকবে সেখানে এইভাবে ইয়ে হবে, প্রতিফলিত হবে, আবার প্রতিফলিত, আবার প্রতিফলিত, এইভাবে করতে করতে চলে। তো মোটামুটি এগুলো পড়লেই। আর মডার্ন ফিজিক্স থেকে কি বলছিলাম, হচ্ছে যে তোমার ওই যে স্যাটেলাইটের কথা বলেছিলাম, আরেকটা কি বলছিলাম, থিওরি অফ রিলেটিভিটি টু স্যাটেলাইট, তাই না? আর ফটো ইলেকট্রিক। ফটো ইলেকট্রিক তো সোজা, ফটো ইলেকট্রিক আছে কিন্তু সবাই বর্ণনা লিখবা, বোঝা গেছে? সবাইকে কিন্তু বর্ণনা লিখতে হবে, ওই শুধু ছবি এঁকে ছুঁয়ে দিলে হবে না, তাই না? প্রথমে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে, বিভিন্ন আলোক রশ্মি দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট করা যায়, এক্স রে, গামা রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড রে। এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আলোর কথা বলবা, যে কোন কোন আলো দিয়ে করা যায়, কোন কোন এনার্জি দিয়ে করা যায়, এই ধরনের এনার্জি দিয়ে করা যায়, আর কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে করা যায়, বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে করা যায়। এটা হচ্ছে কি মেটাল, দেখো এটা মেটাল, এটা নন মেটাল, এটা অ্যালকালি মেটাল, গ্যাস, লিকুইড, এটা লিকুইড গ্যাস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট করা যায়। ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে কি, ফটো ফেলবো, ইলেকট্রন পাবো, কারেন্ট পাবো, কারেন্ট তৈরির একটা পদ্ধতি। এটা তারপরে ছবিটা আঁকাবা, ফটো ইলেকট্রিক কাকে বলে সেটা বললাম, ছবিটা আঁকাবা, ছবিটার বর্ণনা, এটা অ্যানোড, ক্যাথোড, এখানে ব্যাটারি লাগাইছি, এখানে ওই লাইট এসে পড়ছে, লাইট গুলো ভিজিবল হতে পারে, আল্ট্রাভায়োলেট হতে পারে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি হতে পারে। আর এই মেটালটা কি ধরনের হতে পারে, ওই যে মেটাল হতে পারে, নন মেটাল হতে পারে, অ্যালকালি মেটাল হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, হ্যাঁ। এইগুলো দিয়ে তারপরে আসল জিনিস আসলো, যে এটা তীব্রতা। এই যে কারেন্টটা পেলাম, এটা আসলে কিসের উপর নির্ভর করতে, প্রত্যেকটা করে ছবি আঁকা বা বর্ণনা, এটার বর্ণনা কিন্তু ডিটেলস দেওয়া নেই, এখানে আরো দুইটা সেন্টেন্স অ্যাড করতে হবে, এটা মুখে বলেছি আমি।
তাহলে সামারিতে কি এখানে তারপরে সবগুলো ছবি আঁকিয়ে 5টা ছবি আছে, ছবি আঁকিয়ে তারপরে শেষে কি করতে হবে, একটা অনলাইন সামারি সবসময় দিবা যে আলোটা, যে আলো ফেলে যে কারেন্টটা পেলাম এটা কিসের উপর নির্ভর করে, আলোর তীব্রতার উপরে, যে ভোল্টেজ দিলাম সেটার পোটেনশিয়ালের উপরে, তারপরে কি করে কিসের উপরে, বিভিন্ন ধরনের যে VS1 VS2 তার মানে ফ্রিকোয়েন্সি যদি ভ্যারি করি তাহলে কিন্তু ইন্টেন্সিটি ভ্যারি করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তার মানে এটা এমন একটা ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সি থেকে লাইট বের হওয়া শুরু হবে। হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সির নিচে লাইট দিলেও কোনো লাইট বের হবে না, ইলেকট্রন বের হবে না। তাহলে যে ফ্রিকোয়েন্সিতে আলো পড়লে ওই ফটোইলেকট্রিক ইফেক্ট তৈরি হয় সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এটাই আমাদের হচ্ছে নিয়ম, মানে পড়ার সিলেবাস। তো কুইজে আমাদের কোনটা কোনটা থাকবে জান্নাত? এই ফটো ইলেকট্রিক মনে হয় না, ফটো ইলেকট্রিক আর ইয়াং এর দিছি আর এই পোলারাইজেশন কি হ্যাঁ স্পেসিফিক রোটেশন। তোমরা এটা কেন ভুলে যাচ্ছ? স্পেসিফিক রোটেশন, হ্যাঁ এটা একদম ভুলবা না। আর তোমরা সিআররা যারা আছে, যাদের মাথার মধ্যে এগুলো বুঝতে পারছো তারা আবার লিখে দিয়ে দিও, যাতে অনেক ছেলেপুলে ক্লাস করছে না বা মিস করছে তারা যেন এটা ভুল না করে। ম্যালুস, ব্রুস্টার, স্পেসিফিক তিনটা একসাথে চলে আসবে, এটা একদমই ভুল করবে না। তুমি বুঝতে পারছো? আমি বারবার দেখায় বলছি এই তিনটা জিনিসই ইম্পর্টেন্ট। কিছু আসলে ওই এই তিনটা পড়া থাকলেই এখান থেকে আনসার করতে পারবা। কথা বোঝা গেছে? আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট, যে যারা ওই যে পরীক্ষা নিয়ে ঝামেলায় কি কি সব বলছো, কুইজ দেওয়া হয়নি, এই দেওয়া হয়নি, এই সপ্তাহে হ্যাঁ মেকআপ কুইজ তুমি ওই ফর্ম দিয়ে ওগুলো কালেক্ট করো, করে ডকুমেন্ট সব ছাড়ো। হ্যাঁ পাঠাইছি, আমি দেখছি। এখন ওটা তোমাকে বলছিলাম যে তুমি ওটা গ্রুপে দিয়ে দাও, গ্রুপে দিয়ে ও সবাই তার ইনফরমেশন করুক ডকুমেন্ট সহ, আমি চেক করবো, তারাই শুধু পরীক্ষা দিতে আসবে। একটা আমি এক্সট্রা হয়ে যাবো, বোঝা গেছে? ওকে মিস। তো এটা হচ্ছে অন্য সিআরদের ওই কমন গ্রুপেও দিয়ে দাও, যার যার মতো ও ফর্ম তুলে এক্সেল শিট দিয়ে দিবে, স্টুডেন্টরা ফিল আপ করে আমাকে দিবে। তারপরে প্রত্যেকটা সিআর বলবে তার কয়েকজন কালেক্ট হয়েছে, কালকের মধ্যে যেন এটা আমি পেয়ে যাই। তোমাদের সেকশন বি থেকে কয়জন এরকম আছে যারা পরীক্ষা দিতে এবং তাদের ভ্যালিড রিজন কাগজপত্র আছে কিনা ওটা অ্যাটাচ করে আমাকে দিয়ে দিবে, তারপরে তারা কুইজে পড়বে। ঠিক আছে? ওকে মিস। তাহলে কবে কুইজের ডেটটা ঠিক করবো? মঙ্গলবারে মনে হয় ঠিক করি না? আর সিলেবাস কি? ফার্স্ট কুইজ, সেকেন্ড কুইজ, এরকম সবই তো মিডিয়ার আগে কুইজ, তাই না? তাহলে কোন কুইজ আমি দিব, কোন সিলেবাস কি দিব? ওয়েব অসিলেশন দিতে হবে, তা না হলে মেকানিক্স দিতে হবে। এখন কোনটা দিবা? ওয়েব অসিলেশন সোজা হবে, তাই না? ফাইনাল একটাই দেন, হ্যাঁ কোনটা? ফাইনাল সিলেবাসের উপরেই থাক কুইজটা দেন। শোনো, আমাদের তো নিয়ম আছে। হ্যাঁ, এটা যেহেতু মিডিয়ার কুইজ সেহেতু ফাইনালে এটা দেওয়া যাবে না। ওই খাতাগুলো থাকবে না রেকর্ড, তখন বললো যে এই কুইজ কেন আলাদা না হচ্ছে, সব স্টুডেন্টকে একই কুইজের পরে একই কোশ্চেনের পরে ইভালুয়েট করতে হবে। এসব নিয়ম আছে তো আমাদের। কথা বুঝতে পারছো? তাহলে ওই দাও, স্ট্যান্ডিং ওয়েভের ওইটা, স্ট্যান্ডিং ওয়েভ, আর একটা কি আছে, রেজোন্যান্স ড্যাম্পিং আছে, আর কি আছে আমার তো খেয়াল আসছে না এখন। ও সিম্পল হারমোনিক মোশন না, টোটাল এনার্জি আর ইয়া, এই কটাই থাকা আপাতত। তিনটা কোশ্চেন, একটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশনের প্রতিপাদন, 2 নম্বর হচ্ছে জান্নাত, তুমি এটা লিখে গ্রুপে দাও। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশনের টোটাল এনার্জির ক্যালকুলেশন, আর 3 নম্বর হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেরিভেশন। এই তিনটা বোঝা গেছে জান্নাত? জি মিস। স্ট্যান্ডিং হ্যাঁ ওটা লিখে, ওটা লিখে এখন গ্রুপে দাও, আমি একটু চেক করি। তো আজকে এই পর্যন্তই। তোমরা ওই ফাইলটা আমাকে আবির, রেকর্ডিংটা আমার এখানে দিয়ে দাও।